আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে 2021 সালে এসএসসি পরীক্ষায় আসা রাজশাহী বোর্ডের রসায়ন প্রথম পত্রের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখাবো। চতুস্থলিকীয় আকৃতি আয়ন হলো বোরন, টেট্রা ক্লোরাইড আয়ন। এটি হচ্ছে চতুস্থলকী আয়নকে অ্যামোনিয়াম আয়ন হচ্ছে চতুস্থলকী, কিন্তু এখানে অপশনে 1 ও 2 নেই, সুতরাং এটার সঠিক উত্তর নেই। নিচের কোন যৌগের পোলার বেশি? ক্যাটায়নের আকার ক্ষুদ্র হলে পোলারায়ন তত বেশি। আমরা জানি সিজিয়াম ও রুবিডিয়াম 6 নাম্বার পর্যায়ে, ছয় মানে এরা 5, 6, 7 পর্যায়ে, সুতরাং এদের আকৃতি অনেক বড়, এরা বাদ। আর হচ্ছে ম্যাগনেসিয়াম আর ক্লোরাইড। বিরিয়ানি মুগলাই কাবাব, মুগলাই হচ্ছে যে ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে কাবাব, সুতরাং ম্যাগনেসিয়ামের আকার ছোট, সুতরাং ম্যাগনেসিয়ামের পোলারায়ন তত বেশি। এখানে অ্যান্সার হবে গ। নিচের কোন লবণের পিএইচ সবচাইতে বেশি? ক এর পিএইচ 2, খ এর পিএইচ আমরা পাই 1.3, এবং কি গ এর পিএইচ অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ পাই 13, এবং কি এবং সোডিয়াম বাইকার্বনেটের ক্ষেত্রে আমরা পাই, সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে পাই আমরা 10। তো সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে গ। অষ্টকর সম্পূর্ণ যৌগ কোনটি? অষ্টকর সম্পূর্ণ যৌগ অ্যামোনিয়া এবং কি ফসফরাস টেট্রাক্লো ফসফরাস ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখতে পাই অষ্টক সম্পূর্ণ যৌগ, কিন্তু আমরা বোরন ট্রাইক্লো ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখতে পারি অষ্টক অসম্পূর্ণ। আর হচ্ছে যে অষ্টক প্রসারণ দেখতে পারি আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড। তো সুতরাং এখানে সঠিক উত্তর হবে PF3, অর্থাৎ খ নম্বর। নাইট্রোজেন ও অক্সিজেনের মধ্যে কোনটির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়? এখানে ব্যতিক্রম দেখা যায় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে, কারণ নাইট্রোজেন ইনার্ট অবস্থায় থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ওই কারণে এখানে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। নিচের কোন বিক্রিয়ায় কেপি গ্রেটার দেন কেসি? কেপি গ্রেটার দেন কেসি হতে হলে কেপি সমান কেসি আর টি ডেল এন। ডেল এন হচ্ছে N2 - N1। N2 হচ্ছে যে উৎপাদ মোল মাইনাস বিক্রিয়ক মোল, তখন ডেল এন 0 থেকে বড় হলে কেপি গ্রেটার দেন কেসি হবে, সুতরাং এই সত্যটা। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ক্ষেত্রে বিক্রিয়ক মোল ডেল এন এর পরিবর্তন 0, তাহলে কেপি সমান কেসি, সুতরাং প্রথম অপশনটি হবে না। আর দ্বিতীয় অপশনে আমরা দেখতে পাই এখানে উৎপাদ মৌল একটি, আর হচ্ছে বিক্রিয়ক মৌল হচ্ছে 2, সুতরাং 1 - 2, সুতরাং -1, সুতরাং এক্ষেত্রে কেসি বড়, এটি হবে না। আর হচ্ছে যে গ নম্বরে আমরা দেখতে পাই উৎপাদ মূল দুইটি, বিক্রিয়ক মূল একটি, সুতরাং এখানে অপশন হবে গ নম্বর। ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে ফসফরাস ট্রাইক্লোরাইড ও ক্লোরাইড ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়েছে, এটি অ্যান্সার হবে। আর গ নম্বরের ক্ষেত্রে, 4 নম্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে উৎপাদ মূল দুইটি, বিক্রিয়ক মূল তিনটি। তো সুতরাং 2 - 3, এখানেও মাইনাস হচ্ছে, এক্ষেত্রে কেসি বড়, সুতরাং এখানে অ্যান্সার হবে গ। x+y=z সাম্যদ্রবক এ হলে জেড থেকে x+y হলে, তাহলে বি হলে কোন ধরনের সমীকরণ হবে? এটা x+y বিক্রিয়ার সাম্যদ্রবক এই সমান z/x/y, সুতরাং 1/y, অর্থাৎ আমরা ইনভার্স করে দিলে আমরা বিটা পাই, সুতরাং বি সমান 1/a হবে। কোনটি থেকে ভিনেগার প্রস্তুতি অপেক্ষাকৃত সহজ? তো এক্ষেত্রে হচ্ছে ইথানল। ইথানল থেকে আপনার অ্যাসিটোব্যাক্টরের মাধ্যমে এবং অক্সিজেনের উপস্থিতিতে নির্দিষ্ট তাপমাত্রায় ভিনেগার তৈরি করা হয়, এখানে ইথানল হবে। ভিনেগারের ভিনেগার এখানে ভিনেগারে হচ্ছে যে ব্যাকটেরিয়া ধ্বংস করা এবং হাইড্রোজেন বন্ধন গঠন করা, 1 ও 2 হবে।
আর হচ্ছে নিচের কোনটি যৌগটির গলনাঙ্ক সবচাইতে বেশি? এক্ষেত্রে হবে যে ফাজারের নীতি অনুসারে অ্যানায়নের আকার বড় হলে পোলারায়নের ফলে সমযোজী বৈশিষ্ট্য প্রকাশ পায়। তো সুতরাং এখানে অ্যানায়নের আকারের ক্ষেত্রে আমরা দেখছি যে আয়োডিনের আকার সবচাইতে বেশি, সুতরাং ক্যালসিয়াম আয়োডাইডের পোলার আয়ন বেশি। তো সুতরাং পোলার আয়ন বেশি হলে এটার গলনাঙ্ক হচ্ছে সবচাইতে কম, আর ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক সবচাইতে বেশি হবে, কারণ এখানে পোলার আয়ন সর্বনিম্ন, গলনাঙ্ক সবচাইতে বেশি। আগের প্রশ্নটা একবার দেখব, ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং হাইড্রোজেন বন্ধন গঠন করে, এটা হবে 1 ও 2। এক্ষেত্রে 3 নাম্বারটা হবে না, তীব্র অম্ল হবে না, কারণ ইথানোয়িক অ্যাসিড আমরা জানি যে ভিনেগার হচ্ছে যে 6 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড দুর্বল অ্যাসিড বা দুর্বল অম্ল, সুতরাং এখানে 3 নাম্বার অপশনটি হবে না। কোনটি শনাক্তকরণে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়? আমরা জানি সালফেট আয়ন ও কার্বনেট আয়ন শনাক্তকরণে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়। তবে সালফেট আয়নে অদক্ষেপ হারে এবং কি বেরিয়াম কার্বনেটেও অদক্ষেপ ভরে, তবে কার্বনেটে বুদবুদ সৃষ্টি হয়, যার ফলে আমরা শনাক্তকরণ করতে পারি সালফেট ও কার্বনেট পৃথক করতে। সুতরাং বেরিয়াম নাইট্রেট ব্যবহার করে সালফেট আয়নের ক্ষেত্রে। আর হচ্ছে নিচের কোনটি হুন্ডের নীতি প্রদর্শনে অক্ষম? আমরা জানি হুন্ডের নীতি হচ্ছে যে সব অরবিটালে অযুগ্ম ইলেকট্রন প্রবেশ করবে। আমরা দেখতে পাই এস এ শুধু 2টি ইলেকট্রন প্রবেশ করছে, সুতরাং এক্ষেত্রে হবে না। আর বাকি আমরা পিডিএফ দেখতে পাই যে এক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য। পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক আধান যুক্ত কোন বিজ্ঞানী প্রমাণ করেন? রাদারফোর্ড। তার আলফা বিচ্ছুরণ কণার মাধ্যমে এটি প্রমাণ করেন। ক্যালসিয়াম ফসফেটের দ্রাব্যতার গুণফল কত? 3 ক্যালসিয়াম আয়ন প্লাস 2 ফসফেট ফসফোনিয়াম আয়ন। তো ফসফোনিয়াম আয়ন থেকে 3s³ সমান 2s² মাধ্যমে আমরা পাই 108s⁵। তাই অ্যান্সার হবে গ। নিচের কোন মৌলটির আয়নিক শক্তি সর্বনিম্ন? আয়নিক শক্তি সর্বনিম্ন আমরা জানি লিনাকেরুবি, অর্থাৎ এটা হচ্ছে যে পর্যায়ের মৌল। প্রথম পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে উপর থেকে নিচে গেলে আমরা জানি যে এটা বাড়ে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আমরা জানি যে আয়নীকরণ শক্তি কমে, পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নিক শক্তি কমে। তো এক্ষেত্রে লিনাকে রুবিডিয়ামের হচ্ছে যে পারমাণবিক ব্যাসার্ধ সবচাইতে বেশি, যার পারমাণবিক ব্যাসার্ধ সবচাইতে বেশি তার আয়নীকরণ শক্তি সর্বনিম্ন। তো সুতরাং কারণ আয়নীকরণ শক্তি সর্বনিম্ন কারণ এটির ইলেকট্রন অতি বেশি হওয়াতে এবং কি ইলেকট্রন থেকে প্রোটনের দূরত্ব অনেক বেশি হওয়াতে কক্ষপথের কারণে এটি সহজে সরিয়ে ফেলা যায়, সরিয়ে একক ধনাত্মক আয়নে পরিণত হওয়া যায়। তো সুতরাং রুবিডিয়ামের ক্ষেত্রে এটি সবচাইতে ইজিলি অ্যাক্সেস করা যায়, তো কারণে এই কারণে আয়নিক শক্তি সর্বনিম্ন। 4f অরবিটালের মান কত? 4 এর মান হচ্ছে যে n = 4 আর l = 3, f এর মান 3, তো সুতরাং এখানে 7 হবে। নিচের কোন বন্ধনটি সবচাইতে বেশি শক্তিশালী? আমরা জানি সিগমা বন্ধন সবচাইতে বেশি শক্তিশালী। কোন নিচের কোনটি একমুখী বিক্রিয়ার সত্য? আমরা জানি যে বিক্রিয়া বদ্ধপাতে সংঘটিত বিক্রিয়া সম্পূর্ণত বিক্রিয়ার সাম্যাবস্থা বিরাজ করা। ক, গ, গ এই তিনটি হচ্ছে যে দ্বিমুখী বিক্রিয়া, অর্থাৎ দ্বিমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য। সুতরাং এখানে সঠিক উত্তর হবে খ, অদক্ষেপ সংঘটিত হবে। বাফার দবানোর কৌশলের সাথে সম্পর্কিত নিচের কোনটি? লা সাতেলিয়ান নীতি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির pKa এর মান কত? 14। অ্যান্সার হবে গ। শক্তিশালী অ্যাসিড কোনটি?
শক্তিশালী অ্যাসিড হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিকে এর মান যার বেশি হবে সে সে তত অধিক শক্তিশালী। তো সুতরাং এখানে অ্যান্সার হবে যে সি, পিকে এর মান যত কম সে তত বেশি শক্তিশালী, সুতরাং এখানে অ্যান্সার হবে ডি। 28টি ইলেকট্রনধারী মৌল বা আয়ন হলো নিকেল 28, আর কাপরান জিঙ্ক, জিঙ্ক 2+ আয়নে 28টি ইলেকট্রন রয়েছে। তড়িৎ ঋণাত্মকতার কোনটি সঠিক? আমরা জানি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4, অক্সিজেনের 3.5 এবং ক্লোরিনের 3। তো সুতরাং এখানে খ নাম্বার অপশনটি সঠিক। কোন মৌলটির ইলেকট্রন বিন্যাস আফবাউ নীতির ব্যতিক্রম ঘটে? এখানে আমরা মৌলগুলো দেখলে দেখতে পাই যে এ নাম্বার মৌল হচ্ছে সোডিয়াম, আর হচ্ছে যে সি নাম্বার মৌল, বি নাম্বার মৌল হচ্ছে যে ফসফরাস, আর হচ্ছে যে সি নাম্বার মৌল কপার, আর হচ্ছে ডি নাম্বার মৌল হচ্ছে জিঙ্ক। আমরা জানি কপারে আফবাউ নীতির ব্যতিক্রম ঘটে। তো সুতরাং এখানে অ্যান্সার হবে যে সি নাম্বারটা, কারণ কপারের একটা S1 এর একটা ইলেকট্রন ডিতে চলে যায়, কারণ ডি অরবিটাল অর্ধপূর্ণ বা পরিপূর্ণ থাকতে চায়। তো সুতরাং এখানে আফবাউ নীতিটা ডির ক্ষেত্রে, সির ক্ষেত্রে অর্থাৎ কভারের ক্ষেত্রে প্রযোজ্য, ব্যতিক্রম হয় আর কি। সমযোজী যৌগ কোনটি? আমরা এখানে দেখতে পাই ম্যাগনেসিয়াম ক্লোরাইড, কপার ক্লোরাইড এবং কি ফসফরাস ট্রাইক্লোরাইড এবং কি সোডিয়াম ক্লোরাইড দেখতে পাই। তো সুতরাং এখানে আমরা দেখি ফসফরাস ট্রাইক্লোরাইড BX3, অর্থাৎ গ নাম্বারটি হচ্ছে যে সমযোজী যৌগ ন্যায় আচরণ করে। সালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।